আমাকে খোলা বলে ব্যঙ্গ করছিল। হুইল চেয়ার ক্রিকেট টিম সম্পর্কে কি আপনারা কেউ কিছু জানেন? আমি পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষ। যে না, আমি এটাই করব, এটা করেই আমি এগিয়ে যাব। আমি 1.5 বছর যাবৎ কলার পাতায় শুয়েছিলাম। এই জীবনে লড়াই সবার থাকে, এক একজনের জীবনের লড়াই এক এক রকম। আমি তোমার পেপার বিক্রি করতাম। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। বাঙালির আড্ডার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইমরান রাব্বি। এই মুহূর্তে আমরা যে পর্বটি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বাঙালির আড্ডায় যুব সংলাপ। আগের পর্বে একজন অতিথি ছিল, আজকের পর্বে আরেকজন দেখছেন। তো আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি হিসেবে রয়েছেন একজন যুবক, তিনি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন। তিনি আমাদের খুব সুপরিচিত একজন মানুষ। তিনি খুব নিষ্ঠার সাথে, সততার সাথে স্ট্রাগল করে যাচ্ছেন নিজের জীবনে। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে নিজের সমসাময়িক বা নিজের সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে সম্পর্কে কাজ করছেন। আমরা আজকে নিয়ে এসেছি ফরাদ ভাইকে আমাদের এখানে। তো ফরাদ ভাই, আপনি একটু সংক্ষেপে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি ফরহাদ রেজা। আমি একজন পার্সোনাল সেবা করছি, প্রতিবন্ধী ব্যক্তি। কাজ করছি সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থায় নির্বাহী পরিচালক হিসাবে সাতক্ষীরাতে। জি, তো ভাই আপনি এই যে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কথা বললেন, তো আসলে এই সংস্থা করার প্রয়োজন কেন হলো আপনার? ভাই, এটা আসলে প্রয়োজন তো আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল মানুষের জন্য কিছু করব। আমি যদি আমার সেই ছোট্টবেলায় ফিরে যাই, আমার হচ্ছে আমি আমার বাবা মা এবং কিছু সোশ্যাল সার্ভিস এনজিও বলি, যেগুলোকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইভেন হচ্ছে আমার ব্যক্তিগত প্রচেষ্টায় আমি এক জায়গায়। তো আমি যখন ডিগ্রি পাস করলাম তখন আমি যখন এসএসসি পাস করলাম, আমি তখন পেপার বিক্রি করতাম। এসএসসি পাসের পরে আমি কম্পিউটার কমপ্লিট করি, আর হচ্ছে পেপার বিক্রি করতাম। এখন 2014 সালে আপনার জানান হয়তো সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধীদের একটা স্কলারশিপ দেয়, ভাতা। ওই স্কলারশিপের আবেদন করতে দিয়ে সমাজসেবা অফিসার আমাকে একটা দায়িত্ব দেয় যে কালীগঞ্জ উপজেলায় কয়টা কলেজ আছে, কয়টা কলেজের স্টুডেন্টগুলোকে এক জায়গায় করে অ্যাডমিশন করানো। আমি সেই প্রসেসিংয়ে দিই। আমি বেশ কিছু আমার কমিউনিটির ভাইদের খুঁজে পাই, যাদের সাথে আসলে কাজ করতে যেয়ে মনে হলো আমরা যখন এক জায়গায় হতে পেরেছি, তো আমার কমিউনিটি মানুষের জন্য আমার কিছু করা, সেই জায়গা থেকে চিন্তা করে এই করা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে 2014 সালের আগস্টে আপনার জানেন হয়তো কালীগঞ্জে এমজি প্রতিবন্ধী বিদ্যালয় বলে একটা বিদ্যালয় ছিল। ওই বিদ্যালয়ে একদম ভলেন্টিয়ারিজম হিসাবে আমি 8 মাস জব করছিলাম। ওই 8 মাসে কোনো একদিন শেষ পর্যায়ে কোনো একদিন আমাকে খোলা বলে ব্যঙ্গ করছিল ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। তো সেই জায়গা থেকেই পরের দিন বের হয়ে আসছিলাম, আর ওই বলে চ্যালেঞ্জ করে আসছিলাম যে আপনার মতো কোনো প্রতিষ্ঠান যদি আমি করতে পারি, তাহলে আপনার অপোনেন্ট চেয়ারে এসে বলবো এর আগে আমি এই প্রতিষ্ঠানে ঢুকবো না। সেই দিক থেকে আজকে আমি ওই বলতে পারেন ওই জিনিস বা ওই বাক্যটাকেই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। জি, আপনি যে এই সংগঠন করেছেন, নামের পিছনের গল্পটা কি? এই যে সুবর্ণ নাগরিক, এই নামের পেছনের গল্প কি? ভাই, নামে সুবর্ণ, আমি প্রতিবন্ধী মানুষ হিসাবে সুবর্ণ নাগরিক হিসেবে আমি নিজেকে দাবি করি, মানে মানে পরিচয় দিতে লজ্জাবোধ করি। তারপরেও মানে 2013 সালে বাংলাদেশ সরকার প্রতিবন্ধী পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে একটা ডাটাবেস তৈরি করে, সার্ভে করে সারা বাংলায়, যেটা দেশ ধরে এখন হচ্ছে প্রতিবন্ধী পরিচয়পত্র এখনো সমাজসেবা অধিদপ্তর বিতরণ করে। কারণ আমি হচ্ছে ওই 2014 সালে হচ্ছে তখন চিন্তা করলাম একটা সংগঠন করা দরকার। এখন একটা প্ল্যাটফর্ম করতে গেলে
একটা নাম থাকতে হয়। তো ওই কার্ড যখন আমার হাতে দিল, আমি দেখলাম সুবর্ণ নাগরিক লেখা। সুবর্ণ নাগরিক হচ্ছে আমার তখন গভর্নমেন্টের যারা স্টেক হোল্ডার ছিল 2015 সালের 9ই আগস্ট আমার দেখা হয়েছিল সাইমজিৎ পুতুল, প্রধানমন্ত্রীর তৎকালীন প্রধানমন্ত্রীর কন্যা, ওনার সাথে আমার দেখা হয়েছিল। আমি হচ্ছে ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমরা কেন সুবর্ণ নাগরিক। তো আসলে উনি আমাকে বলছিল যে আমরা প্রতিবন্ধী মানুষকে সুবর্ণ নাগরিক নামে আখ্যায়িত করতে চাই, তাই আমরা এই নামটা বেছে নিয়েছি। আর ওই সংগঠনটা করার সময় আমার কেন জানি মনে হলো যে একটা আনকমন নাম আমাকে চুজ করতে হবে, সেটাতে প্রতিবন্ধীর সেই শব্দের ভিতরে প্রতিবন্ধীকতা লুকিয়ে থাকবে। ডাইরেক্ট আমি প্রতিবন্ধীটাকে এই করব না, কারণ আপনার জানেন হয়তো এই প্রতিবন্ধিতা নিয়ে যখন একটা প্রতিবন্ধিতা শব্দ নিয়ে নাম যখন আমি করে আমি এনজিওগুলোতে যাব, তখন অনেকগুলো ইয়ে থাকবে। এনজিওগুলো যদিও আমাকে নিবন্ধন দেবে, কিন্তু দাতা সংস্থারাই ঢুকছে ডিরেক্ট, অর্থাৎ ইন্টারন্যাশনাল ভাবে প্রতিবন্ধীরা এখন প্রতিবন্ধী বলে না, তারা বলে হচ্ছে ডিফারেন্টলি এবল ব্যক্তি, অর্থাৎ অন্যভাবে সক্ষম একজন ব্যক্তি। তো সেটাকেই চিন্তা করে, দাতা সংস্থার কথা চিন্তা করে, এনজিওর কথা চিন্তা করে আমি প্রতিবন্ধিতাকে সুবর্ণ নাগরিক নামে উন্নয়ন সংস্থা নামেই নামকরণ করা। জি, আমি একটু আপনাদের অবগত করি যে ফরহাদ ভাই একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, যিনি তার চলাফেরার প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার জন্য বা সেই প্রতিবন্ধকতার সাথে লড়াই করে আর কি এগিয়ে যাচ্ছেন। ওনার পায়ে কিছুটা সমস্যা রয়েছে, যে সমস্যার কারণেই ওনার চলাফেরায় কিছুটা বাধাগ্রস্ত হন উনি। তো ভাই এই সমস্যাটা আসলে কবে থেকে কিভাবে? ভাই এই সমস্যার কথা বলতে গেলে আমাকে একটু আমার একদম মানে মায়ের পেট থেকে যখন শিশু বের হয় সেই সময়ের কথা বলতে হবে। আমার 6 মাস বয়সে আমার মাসি পিসি হয়, নিউমোনিয়া হয়। এই মাসি পিসি থেকে সারা শরীরে ঘা হয়ে গেছিল। আমি 1.5 বছর যাবৎ কলার পাতায় শুয়েছিলাম। এটা আমার বাবা আমাকে শোনা। আমার বাবা অর্ধেক রাত ঘুমাতো, মা অর্ধেক রাত ঘুমাতো, ভাগাভাগি করে ঘুমাতো। এটা আমার বাবা মায়ের শোনা। তো ওই যখন ওই অবস্থা, তখন খুলনা শিশু হসপিটালের তৎকালীন ডক্টর ছিলেন ডক্টর খাইরুল। উনি কেমনি কি প্রিসক্রিপশন করলো জানি না, সাজেস্ট করছে জানি না। তা বাবার কাছে জিজ্ঞাসা করে, মার কাছে জিজ্ঞাসা করছিল যে আমি একটা প্রিসক্রিপশন সাজেস্ট করবো এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবো। তোমার ছেলে বাঁচলে বাঁচবে, না বাঁচলে আমার কিছু করার নেই। আর বাঁচলে যদি কোনো জায়গায় কোনো সাইডে তোমার ইফেক্টেড হয়, সেটাই আমাকে করতে পারবো না। তো উনি 2 দিনে আমার 2 পায়ের বা 2 ইয়াতে 48টা ইঞ্জেকশন পুশ করছিল। সেই জায়গা থেকেই এই আমার যে এই মানে রথ শিরা, এই শিরা হচ্ছে খাটো হয়ে গেছে। তার পরবর্তী বয়সে মানে পরবর্তীতে আমার আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমি আমার পায়ের একটা অপারেশনও করি। আমার 2 পায়ে 6টা অপারেশন আছে। আমি চেষ্টা করছিলাম, আমার ফ্যামিলি চেষ্টা করছিল, একটি বেসরকারি এনজিও রিহ্যাবিলিটেশন রিসার্চ অ্যাসোসিয়েশন, সাতক্ষীরার গণমানুষ এটাকে চিনে, ওদের সহযোগিতায় আর কি এই অপারেশনটা করা। তারপরেও আল্লাহ পাক আমাকে হাঁটতে দেয়নি। কিন্তু আমি এখন মনে করি আমি পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষ। আমি নিজেকেই সবসময় আমার সুস্থতার দাবি করি। আমি কোনোভাবেই অক্ষম হয়ে এই সমাজে বাঁচতে চাই না। আসলে জীবনে লড়াই সবার থাকে, এক একজনের জীবনের লড়াই এক এক রকম। তো ফরহাদ ভাইয়ের জীবনের গল্প থেকে আমাদের অনেক কিছু অনুভবের আছে, উপলব্ধির আছে। ভাই আমি যদি একটু আপনার লেখাপড়া সম্পর্কে জানতে চাই, যে আপনি কোথায় কি পড়াশোনা করেছেন? ভাই আমি 2001 সালে বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করি। 2006 সালে আমি হচ্ছে ওখান থেকে ওর গন্ডি পেরিয়ে 2006 সালে আমি জুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করি। 2009
তেরো সালে ওর গন্ডি পেরিয়ে 2000 আমি মাঝখানে অফিসিয়ালের কারণে আমার 2 বছর গ্যাপ যায়। 2014 সাল থেকে হচ্ছে কালীগঞ্জ সরকারি কলেজে ইন্টারমিডিয়েট পড়াশোনা করি। 2023-এ এসে আমি আমার সিম্পল ডিগ্রিটা কমপ্লিট করি কালীগঞ্জ সরকারি কলেজ থেকে। এখন একজন ডিগ্রি পাস। আপনাকে যদি জিজ্ঞাসা করি আমি যে এই যে বর্তমান যুব সমাজ নানাভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমি বলতে পারি, বিপদগামী হচ্ছে আমি বলতে পারি, তো আবার আমি যদি এভাবে বলি যে একজন সুস্থ স্বাভাবিক একজন যুবক বা যুবতী সে আসলে সমাজ নিয়ে যেভাবে ভাবছে না বা সমাজের জন্য যেভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করছে না, তো সেখানে আসলে আপনি এত প্রতিকূলতার পরও এই যে চেষ্টাটা করছেন, তো সমাজের সমর্থন আসলে কতটুকু পান? ভাই হচ্ছে একটা প্রবাদ বাক্য আছে, ভোতা দাঁতের কোপাতে কোপাতে এক সময় তা কিন্তু ধারালো হয়ে যায়। তো আসলে আমি 2014 সাল থেকে 24 সাল এই 10টা বছর ভোতা দাঁতে কোপাচ্ছি। আমি 10 বছর নিষ্ক্রিয় হয়ে চোখ মেরে বসেছিলাম। 10 বছর আমি তেমন কোনো কাজ আমি পাইনি। কাজ পাইলেও আমার হচ্ছে ভিজিবিলিটি বাড়ে। তবে একটা জিনিস হয়েছে, প্রতিবন্ধী হওয়ার সত্ত্বে প্রতিবন্ধীদের সাথে ওঠা বসা, প্রতিবন্ধীদের সাথে আমার একটা সংযোগের স্থল ছিল বিধায় সারা বাংলাদেশে আমি কোনো না কোনো উপায়ে আমার নিজের আইডেন্টিটিটা ইনশিওর করতে পেরেছি, যার ফলে আমি এখন 64টা জেলার যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষকে রিকোয়েস্ট করলে ওনারা আমি আমার সাক্ষাতে বসে আমি হচ্ছে রংপুরেও কাজ করতে পারি। আপনারা শুনলেও অবাক হবে না, আমার জন্মভূমি সাতক্ষীরায়, কিন্তু আমার বিবাহিত জীবন হচ্ছে আমার হচ্ছে কুড়িগ্রাম, লালমনিরহাট। তো আসলে এই যে একটা বড় ডিস্টেন্স আমি কিন্তু অল্প দিনেই আমার হাতের মুঠো নিতে আসছিলাম। আমি বলবো অল্প দিন বলতে এত অল্প দিন, 7 দিনেরও বেশি, 7 দিনেরও কম সময়, 7 দিনেরও কম সময় আমি আমার ওই দূরত্বটাকে আমাকে একদম মানে এখন ওই মেয়েটার সাথে আমি এক ঘরে এক দেওয়ালের গণ্ডিতেই আমি বসবাস করছি। আসলে এটা হচ্ছে একটা ইচ্ছা শক্তি। আর এই যুব সমাজকে ভাই আমি বলবো বাংলাদেশে যুব সমাজ অনেক কিছু করতে পারে, তাকে যদি সঠিকভাবে পথ দেখানো যায় তাহলে সম্ভব। কিন্তু আমার বাংলাদেশের যুব সমাজরা হচ্ছে ভিক্ষাবৃত্তি আর হচ্ছে মাদকাসক্ত, ড্রাগ সব মিলাইয়ে আমি চিন্তা করছি আমার মেইন টার্গেট, আমার মেইন যে স্কিম সেটা হচ্ছে প্রতিবন্ধীরা। আপনারা দেখবেন বাংলাদেশের ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় হাত পেতে ভিক্ষা নেয়। আমি এই জায়গাটা এই সোসাইটিটা শুধুমাত্র চেঞ্জ করার জন্য এই জায়গায় দাঁড়িয়েছি। তার একমাত্র কারণ হচ্ছে আমার ভিতরে যে নলেজটা আছে, আমার ভিতরে যে বোধটুকু আছে, সেইটা জাগিয়ে ওই সমাজকে পরিবর্তন করতে পারবো বলে আমার বিশ্বাস। বিদায় আমি এই জায়গাটা আমরা চাই যে ফারুক ভাইয়ের মতো এমন মানুষের বোধোদয় আমাদের মধ্যেও হোক। ভাই, আপনি আপনার বৈবাহিক জীবনের কথা বলছিলেন বা ভাবির কথা বলছিলেন, তো আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে আসলে প্রেম যে শব্দটা বলতে আমরা যেটা বুঝি, আপনার কাছে আসলে প্রেম শব্দের অর্থটা কি, বা প্রেম বলতে আসলে আপনি কি বোঝেন? ভাই প্রেম বলতে হচ্ছে ভালোবাসাটার সাথে নাই ওই 6 মাস 1 বছর ধরে আমি মোবাইলে কথা বলবো, তারপরে যে হবে জাস্ট একটা মনের দিল বন্ডিং তৈরি হবে। আমি আপনাকে বলেছি মনে হয় একটু আগেই তো বললাম যে 3 দিনে অনলি 3 দিনে আমি 3 দিনে হচ্ছে 54 মিনিট করে এই যে কয় মিনিট কথা হয়, এই কয় মিনিটে আমি আমার জীবন থেকে বেশি সময় নিইনি। তো এই সংসার করছি ভাই 5 বছর। এই সংসার ঝামেলা একটু থাকে সবারই, কারণ হচ্ছে আমি বাড়ির খেয়ে মনের মধ্যে থাকি। আর আমি আরেকটা মানে চিরন্তন সত্য কথা আপনাকে গোপন করে
গেছি। আমি এনএসআইকে হচ্ছে সরাসরি লিখিত দিয়ে আমার এই সোশ্যাল সার্ভিস প্রফেশনে আসা সমাজসেবার যখন নিবন্ধন নিতে যাই, এনএসআই আমাকে 3 বার হচ্ছে তাদের দপ্তরের জায়গা থেকে ফিরে দিচ্ছে, আমি তোমাকে দেবো না দেবো না দেবো না। চতুর্থবার আমি যখন বললাম কেন দেবে না আমাকে বলতে হবে, এক প্রকার আমি অনশনে বুঝলাম। বসার পরে ওনারা বলতে বাধ্য হলো যে তোমার গ্রাজুয়েশন আছে, সরকার এখন প্রতিবন্ধীদের জন্য খুব ভালো ইয়ে দিচ্ছে, তুমি পড়াশোনা শেষ করে চাকরি অ্যাপ্লাই করো, তখন এই প্ল্যাটফর্ম থাকবে না, সুতরাং এই 2-1 দিনের জন্য প্ল্যাটফর্ম করে তোমার কোনো লাভ নেই, তুমি পরিবর্তন হতে পারো। আমি সাথে সাথে আমার নিজের সিদ্ধান্ত আমি জানালাম, আমার পরিবারও ওটাকে এগ্রি করলো, করলে হচ্ছে আমি এই জায়গায় কাজ করার সুযোগ পেয়েছি। সমাজসেবা ছাড়াও আমি হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর এবং হচ্ছে আপনার সমবায় অধিদপ্তরে থেকেই আমাদের নিবন্ধন আছে। এছাড়া হচ্ছে মহিলা মিনিস্ট্রি থেকেও এই ভিন্ন নামে, কিন্তু আমরা জাস্ট দুইটা সংগঠন একই সাথে কাজ করি, আমাদের মিশন সব এক, তো আমরা কাজ করে যাচ্ছি আর কি। সেই সংগঠনটির নাম কি? সমতা যুব নারী উন্নয়ন সংস্থা। জি। ওনাদের বিভিন্ন জায়গায় গ্রহণযোগ্যতা আছে, বিভিন্ন জায়গায় ওনাদের নিয়ে আসলে আমাদের সমাজে সন্দেহেরও অবকাশ রয়েছে যে আসলে ওনারা যদি কোনো সুযোগ পায় তাহলে ওনারা এই দায়িত্ব ছেড়ে ওনাদেরকে মুভ করতে পারে, এমন যে বিষয়টি। কিন্তু ফরাদ ভাই যেটা করেছেন যে না, আমি এটাই করব, এটা করেই আমি এগিয়ে যাব। তো এই সংস্থাকে নিয়ে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভাই এই সংস্থার হচ্ছে সত্যি কথা বলতে আমার ভবিষ্যৎ পরিকল্পনায় পৌঁছাতে একটা মাত্র বাধা বাকি আছে, সেটি হচ্ছে এনজিও অ্যাফেয়ার্স পুরের নিবন্ধন। আর যেগুলো লাগে আমার বিশ্বাস যে সেগুলো সব কমপ্লিট করতে পেরেছি 10 বছর ধরে। আমি একজন ডিফারেন্টেবল ব্যক্তি হয়, আমার একটু সময় লেগেছে, বাট হচ্ছে আমি করতে পেরেছি। শুধু এখন দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে একখণ্ড জমি, যেটা প্রতিষ্ঠানের নামে হবে। আমি ব্যক্তি ফরওয়ার্ড কারোর কাছে চাচ্ছি না বা যাবো না। আর আমি ব্যক্তি ফরওয়ার্ড হয়তো কারোর কাছে এই পর্যন্ত হাত পাতিনি, আর আলহামদুলিল্লাহ যেন পাততে না হয়। কিন্তু একটা জিনিস কি, আমি যখন হাত পাততে গেছি, যার কাছে গেছি সে আমাকে বলছে তুমি তো এই কাজটা করবা, এই কাজটার ভিতরে তোমাকে একটু ইনভলভ রেখো, বা এই তো 10 কেজি চাল দেবা, তো তুমি 10 জনের দেবা, ঠিক আছে 10 জনের না দেয় 11 জনের দাও, আমি একটা বাড়াই দিচ্ছি, তুমি একটা না। এই যে একটা মানে অনেক চাইছে যে নিজে যেটুকু পেয়েছি এটুকুই আমি সন্তুষ্ট। আচ্ছা, আমি যদি বলি যে আপনাকে যদি একটা সুপার পাওয়ার দেওয়া হয়, যে সুপারম্যান, একদিনের জন্য ফরহাদ একজন সুপারম্যান, তাহলে আপনি আপনার দেশে কি পরিবর্তন নিয়ে আসবেন? আসলে একদিনের জন্য মনে পরিবর্তন নিয়ে করা যায় না, তবে আমি যেটা চেষ্টা করব যে অন্তত পক্ষে সংবিধানে বা যে জায়গাগুলোকে ইনক্লুড করলে যুব সমাজকে মানে করা যায়, যুব সমাজকে অংশীজন করা যায়, সেই জায়গাগুলোকে ইনক্লুড করে রেখে যাবো। আমার পরবর্তীতে যে থাকবে বা যে সমাধান হবে সেখানেও চাইলেই ওই জায়গাগুলো থেকে সরে না যেতে পারে। কি দারুণ ভাবনা, তাই না? যে আমরা হয়তো একদিনের জন্য সুপার পাওয়ার পেলে, হ্যাঁ আমি এমন কিছু একটা চেঞ্জ করে ফেলবো, এমন কিছু একটা চাইতাম যে হ্যাঁ এটা ভালো হবে, ওটা ভালো হবে। আর উনি কি চাইছেন? কনস্টিটিউশনই চেঞ্জ করে ফেলতে চাইছেন, যে হ্যাঁ আমার কাছে সুপার পাওয়ার আছে এবং আমি কনস্টিটিউশনটাই চেঞ্জ করে দিচ্ছি, এবং এই চেঞ্জের ফলে পরবর্তীতে যারা আসবে সেই অনুযায়ী কাজটা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাবে। মজা। আচ্ছা ভাই, আমি যদি একটু আপনার জীবনের কোনো মজার ঘটনা জানতে চাই, যে হ্যাঁ জীবনে তো সবার জীবনে অনেক আনন্দ দুঃখ গল্প থাকে, তো খুব মজা খুশি বা আনন্দের কোনো একটা গল্প যদি আমি আপনার থেকে শুনতে চাই। ভাই আমি যদি সেই জায়গাটাকে বলি, আমি সবচেয়ে হ্যাপিনেস ফিল করেছি আমার 15 থেকে 25 এই বয়সটাতে। এই বয়সটাতে আমি এমন
একেবারে এমন কোনো কাজ নেই, এমন কোনো খেলা নেই। আমি ছোটবেলার থেকে আপনি আমাকে দেখলে বুঝতে পারছেন যে আমি আসলে সবার সাথে মিশার মতো একটা মাইন্ড সেট আপ কিন্তু আমার তৈরি হয়েছে। আমার বাবা মা যদি আমাকে ঘরে বসে রাখতো তাহলে এই সেট আপ কিন্তু আমার তৈরি হতো না। তা আমি ছোটবেলা থেকেই একবার ফুটবল থেকে শুরু করে ব্যাডমিন্টন পর্যন্ত সব খেলাই আমি খেলা করি। এখন আমার আরেকটা পরিচয় আছে ভাই, সেটা হচ্ছে আমি হচ্ছে রাজশাহী কুলচার ক্রিকেট টিমের একজন খেলোয়াড়। আমি বিসিবিতে কয়েকদিন আগে কুলচার ক্রিকেট টিমের জন্য নিবন্ধন করেছি। আমি ক্রীড়া জগতের খুব ভালো লাগে আমার। ক্লাস ফাঁকি দিয়ে, পরীক্ষা ফাঁকি দিয়েও খেলা দেখার মতন মন মানসিকতা আমার তৈরি হয়েছে এবং দিয়েছি। পরীক্ষা বাদ দিয়ে খেলা দেখেছি। হুইল চেয়ার ক্রিকেট টিম সম্পর্কে কি আপনারা কেউ কিছু জানেন? হয়তো জানেন না। বাংলাদেশ ন্যাশনাল টিম যেমন রয়েছে জাতীয় ক্রিকেট দল, ঠিক তেমনই রয়েছে হুইল চেয়ার ক্রিকেট দল, যেখানে এই ভাইয়ের মতো 11 জন ক্রিকেটার বাংলাদেশকে নেতৃত্ব দেয়। তো ভাই, এই যে খেলাধুলার জগৎ, এই খেলাধুলার জগৎকে আপনি আসলে কিভাবে দেখেন? যে যুব সমাজের কি এখানে আরো বেশি কন্ট্রিবিউট করার সুযোগ ছিল? ছিল, কিন্তু আমি বলবো যে আমার সমাজের মানুষের যারা নীতি নির্ধারক এদেরকে এদের অসহযোগিতার মানে অসহযোগিতার কারণেই যুব সমাজ আজ মাদকাসক্তি হচ্ছে, এডুকেশন হচ্ছে, রাতের বেলায় রাতের অন্ধকারে ক্ষুধার তলায় যে চুরি করে সে ভাই আসলে চোর না। দেখেন মানে আপনাকে একেবারে ব্যাকডেটে যেয়ে বলতে হবে সে চোর, ক্ষুধার তলায় কিন্তু সে চোর চুরি করে। তো আমি বলবো যদি সুযোগ পাই, আমার বাংলাদেশের এখন আমার জানা মতে 45 থেকে 46% মোট জনসংখ্যার 45 থেকে 46% ইউথ আছে। আমরা জাপান যদি পারে হচ্ছে একটা উন্নত রাষ্ট্র পরিণত হতে, আমরা এই বর্তমান এই সময় ইউথ সোসাইটিকে যদি আমরা কাজে লাগাতে পারি, বাংলাদেশ অতি শীঘ্রই উন্নত দেশে পরিণত হবে। ইনশাআল্লাহ আমরাও আপনার সাথে স্বপ্ন দেখি যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তো ভাই, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি যদি আপনাকে বলি যে এই যে যুব সমাজ, এই যুব সমাজকে জন্য এক লাইনে একটা মেসেজ দেন, যে বাংলাদেশের যুব সমাজের জন্য এক লাইনে একটা মেসেজ দিবেন। হচ্ছে বাংলাদেশের যুব সমাজকে এক লাইনে একটা মেসেজ, আমি একটা মেসেজ দেবো, যুব সমাজ তোমরা ত্যাগী হও, তাহলে তোমাদের জীবন পরিবর্তন হবে। আর কিচ্ছু হতে হবে, আর কিচ্ছু করতে হবে না, শুধু ত্যাগ করতে থাকো। শুধু যে ত্যাগ করলে হবে না, শুধু ত্যাগ করলেই, শুধু তুমি ত্যাগ করলে তা হবে না, তুমি যে যতগুলো ত্যাগ করবা তার চেয়ে বেশি তুমি পাবে। অর্থাৎ ত্যাগ করলে তুমি শিখতে পারবে, শিখতে পারলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। ত্যাগই হতে বল। ভাইয়ের এক লাইনকে যদি আমি ভাঙি, যে ত্যাগের মহিমা সম্পর্কে আমরা হয়তো কম বেশি সবাই জানি, যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কিছু ছাড়তে হয়। তো যদি আমরা খুব বড় কিছু পেতে চাই, তাহলে ছোট ছোট কিছু বিষয় যদি আমরা একটু স্যাক্রিফাইস করি, তাহলে হয়তো বা জীবনে অনেক ভালো কিছু করা সম্ভব। তো আজকের যুব সংলাপে আমাদের সাথে উপস্থিত ছিলেন কালীগঞ্জের সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার ফরহাদ ভাই। আমরা তার থেকে কম বেশি অনেক কথা জানলাম। আমরা ফরহাদ ভাইকে ধন্যবাদ জানাতে চাই আন্তরিকভাবে আমাদের এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। এখন যদি ভাই আমি বলি যে আমাদের এই দর্শকদের জন্য, যে আপনার যদি কোনো মেসেজ থাকে, যে বাঙালির আড্ডার দর্শকদের জন্য আপনার মেসেজ। বাঙালির আড্ডার দর্শকদের জন্য আমার মেসেজ হচ্ছে, আপনারা দিন শেষে আপনারা প্রত্যেকেই মানুষ, আপনারা যুব সমাজকে, আপনারা সমাজের পিছিয়ে পড়া মানুষকে জাস্ট উৎসাহিত করবেন, তাদের বিভিন্ন কাজে সহযোগিতা করবেন, তাহলে সমাজ পরিবর্তন হবে অতি সহজে। ইনশাআল্লাহ আমরাও এটা প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন। আবারও ধন্যবাদ জানাতে চাই ফরহাদ ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাঙালির আড্ডার আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। পরবর্তী পর্বে নতুন কোনো যুব প্রতিনিধি বা অন্য কোনো ব্যক্তিবর্গের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে, আলাপ হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।